Good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইন অ্যান্ড ইনটু, এবং এই ইন এবং ইনটুর মধ্যে পার্থক্য তোমাদেরকে বোঝাতে দেখিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল, তোমাদেরকে মজার এক্সাম্পল দিয়ে এই ছোট্ট ভিডিওটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে থাকো। দেখো, আমি একটা কি নিয়েছি, একটা বোতল নিয়েছি এবং বোতলটা এই বোতলটার ভিতরে কি রয়েছে বলতো, ড্রিঙ্কিং ওয়াটার তথা পানীয় জল। এবং এর সঙ্গে আমি ঢাকাটা খুলে নিলাম এবং এর সঙ্গে আমি কি করলাম, একটি গ্লাস নিলাম এবং এই বোতল এবং গ্লাস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ইন আর ইনটুর মধ্যে পার্থক্য রয়েছে। তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। দেখো, তাহলে দেখো ভালোভাবে লক্ষ্য করো। আমি যদি বলি যে দেখো এই জলটা এখন কোথায় রয়েছে, এই জলটা রয়েছে বোতলের মধ্যে। তাহলে জলটা কোথায় না, বোতলটার ভেতরে। তাহলে ইতিমধ্যেই কিন্তু জলের অবস্থানটা কোথায়, ইতিমধ্যেই জলের অবস্থানটা কিন্তু বোতলের ভেতরে। সুতরাং আমি এটাকে কি বলবো, আমি ইংরেজিতে এটাকে কি বলবো, আমি এটা বলবো হিয়ার ইজ সাম ড্রিঙ্কিং ওয়াটার ইন দিস বোটল। অর্থাৎ ইন কেন বললাম, এই কারণে বললাম যে এই যে বোতলটা, এই বোতল যে স্ট্রাকচার, তার মধ্যেই কিন্তু জলটা বর্তমান রয়েছে। অর্থাৎ সবসময় মাথায় রাখবে যে যখন কোনো লিভিং হোক, নন লিভিং হোক, কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক ইত্যাদি, যখন সে নির্দিষ্ট এলাকাটার মধ্যে যখন থাকবে, অর্থাৎ থাকা অবস্থায় কিন্তু সেখানে ইন বসবে। এরপর ইনটুটা এর মধ্যে কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো, দেখে নাও। এই যে দেখো, আমি গ্লাসটা নিলাম, এই গ্লাসটা দেখো, এই জলটা আমি কি করছি, পোরিং করছি, অর্থাৎ ঢালছি। দেখো, এই যে আমি জলটা ঢাললাম, তাহলে আমি কি হলো, দেখো দিস ড্রিঙ্কিং ওয়াটার ইজ পোরিং ইনটু দিস গ্লাস। অর্থাৎ ভালো করে বুঝে নাও, এই জলটা যখন আমি গ্লাসে ঢাললাম তখন কি হলো, এই জলটা বাইরের অবস্থা থেকে এই গ্লাসের মধ্যে এলো। সুতরাং আমরা কি জানি যে বাইরে থেকে ভেতরে অর্থকে সম্পূর্ণরূপে বোঝানোর জন্য ইনটু হয়। আর যদি সেই স্ট্রাকচারটার মধ্যেই সেই ব্যক্তি, বস্তু ইত্যাদি যদি বর্তমান থাকে তখন সেখানে ইন হয়। অর্থাৎ সেই স্ট্রাকচারটার মধ্যে, সেই নির্দিষ্ট এলাকার মধ্যে সেই ব্যক্তি বা বস্তুকে বর্তমান থাকতে হবে, সেই ক্ষেত্রে হবে ইন। আর যখন দেখো এই জলটা বাইরে রয়েছে, এটাকে আমি বোতলে ঢালছি, অর্থাৎ এই গ্লাসটায় ঢালছি, অর্থাৎ গ্লাসের মধ্যে পড়ছে, তাহলে কি হলো, বাইরে থেকে ভেতরে এলো। সুতরাং এই যে আমি ঢাললাম, এই যে দিস ড্রিঙ্কিং ওয়াটার ইজ পোরিং ইনটু দিস গ্লাস, তাহলে কি হলো না, জলটা যখন এই গ্লাসের ভেতরে গেল তখন আই এম পোরিং দিস ড্রিঙ্কিং ওয়াটার ইনটু দিস গ্লাস। নিশ্চয়ই সহজে তোমরা বুঝতে পারলে যে ইন আর ইনটুর মধ্যে পার্থক্যটা কি। এরপর তোমাদেরকে আমি আরো ইন এবং ইনটু সম্পর্কে তথ্য দিচ্ছি, দেখতে থাকো। দেখো, এরপর দেখো, আবার ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। দেখো, এই যে আমার এখানে একটা ব্ল্যাক কালার পেন রয়েছে। এই পেনটা কি, ইট ইজ আ কাইন্ড অফ ব্ল্যাক কালার পেন। বাট যখন আমি বললাম যে আই এম কিপিং দিস পেন ইনটু মাই পকেট, কারণ কি, পেনটা বাইরে ছিল, তাহলে পেনটাকে আমি কোথায় রাখলাম, আমার পকেটের ভেতরে রাখলাম, তাহলে বাইরে থেকে ভেতরে গেল। তাহলে আই এম কিপিং দিস ব্ল্যাক কালার পেন ইনটু মাই পকেট। কিন্তু বোঝা গেল। কিন্তু যদি ধরো আমার পকেটের মধ্যে ধরো কলমটা রয়েছে, তাহলে আমি কি বলবো, দেয়ার ইজ মাই ব্ল্যাক কালার পেন ইন মাই পকেট, কারণ পকেটের মধ্যে ইতিমধ্যে বর্তমান রয়েছে। বাট যখনই কিন্তু এই পেনটাকে আমি বাইরে থেকে পকেটের মধ্যে ঢোকাবো, তখন আমি কি বলবো, আই এম কিপিং মাই ব্ল্যাক কালার পেন ইনটু মাই পকেট। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো, ইন এবং ইনটু সম্পর্কে তোমাদেরকে আরো তথ্য আমি দেখাচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটা লক্ষ্য করতে থাকো। দেখো, এই যে দেখো ইনটু, প্রথমে আগে বুঝে নাও যে আগে ইনটু জিনিসটা কি, INTO, ইনটু। তাহলে দেখো এই ইনটু কি, তাহলে আমি কি বললাম যে বাইরে থেকে ভেতরে অর্থে। তাহলে ইনটু কোথায় বসে, লক্ষ্য করে নাও, যখন কোনো জিনিসটা কি হবে বলতো, কোনো জিনিসটা বাইরে থেকে ভেতরে আসবে। ধরো একটা ঢিল কি হলো, একটা এসে এইখানে ঢুকে গেল, অর্থাৎ রোলিং হয়ে এইখানে এসে ঢুকে গেল। তাহলে এটা কি হয়ে গেল না, ইনটু হলো। তার কারণ কি, তার কারণ হলো দেখো এই বলটা বাইরে থেকে এসে এই ভেতরটার অংশে ঢুকে গেছে, সুতরাং ইনটু হয়ে গেল। আবার ইন যদি ধরো এখানে বলটা রয়েছে, তাহলে আমি যদি বলি দিস বল
যদি বলি দিস বল, তাহলে কি বলবো? দিস বল ইজ ইন দ্য ধরো এটা একটা পুকুর ভাবলাম আমি, তাহলে কি বলবো? দিস বল ইজ ইন দ্য পন্ড। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে ইন হলে কিন্তু সেই নির্দিষ্ট এলাকার মধ্যে, দেখে নাও এই যে ধরো একটা নির্দিষ্ট এলাকা, এই নির্দিষ্ট এলাকার এই মধ্যে যখন কোনো ব্যক্তি বা বস্তু থাকবে, অলরেডি বর্তমান থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো? সেই ক্ষেত্রে আমরা ইন বসাবো। কিন্তু যখনই বাইরে থেকে ভেতরে আসবে তখনই আমরা কিন্তু কি বসাবো? তখনই কিন্তু আমরা ইনটু বসাবো। এটা হলো কি? এটা হলো ইন আর ইনটুর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্থক্য। এরপরে ইনটু আর কোথায় কোথায় বসে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো লক্ষ্য করে নাও ইনটু কোথায় বসে। আগে তোমাদেরকে বলে দিই যে ইনটুকে কি বলা হয়, দেখে নাও ইনটুর পরিচয়টা দিয়ে দিই। ইনটু হলো কি না, ইনটু হলো একটা প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। ইনটু হলো একটা প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। কোথায় বসে দেখে নাও, বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে আসা অর্থে, বাইরে থেকে ভেতরে আসা অর্থে ইনটু বসে। আচ্ছা 2 নম্বর কি হয়? 2 নম্বর গতি বোঝায়। গতি বোঝাতে, যদিও গতিটা সেই ভেতরে বোঝানো অর্থে হয়, গতি বোঝাতে কি হয়? ইনটু ব্যবহৃত হয়। 3 নম্বরে কি হয়? বিভাগ বোঝাতে কি ব্যবহার করা হয়? ইনটু ব্যবহার করা হয়। আর কি করা হয় না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশনের ক্ষেত্রে ইনটু বসে। আর কোথায় বসে না, ফেজাল ভার্ব। দেখে নাও এগুলির ক্ষেত্রে ইনটু বসে। তাহলে ইনটু কোথায় বসে? বাইরে থেকে ভেতরে অর্থে, বাইরে থেকে ভেতরে আসা অর্থে ইনটু বসে, গতি বোঝাতে ইনটু বসে, বিভাগ বোঝাতে ইনটু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর ইনটু বসে, এবং ফেজাল ভার্বের ক্ষেত্রে ইনটু বসে। ভালো করে বুঝে নাও ইনটু কোথায় বসে? বাইরে থেকে ভেতরে আসা অর্থে ইনটু বসে, গতি বোঝাতে ইনটু বসে, বিভাগ বোঝাতে ইনটু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে ইনটু বসে, এবং ফেজাল ভার্বের ক্ষেত্রে ইনটু বসে। তবে মাথায় রাখবে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফেজাল ভার্বের ক্ষেত্রে ইনটুর ব্যবহারটা, ইনটু নামক প্রিপোজিশনটার ব্যবহারটা খুবই কম হয়ে থাকে। সবসময় মাথায় রাখবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফেজাল ভার্বের ক্ষেত্রে ইনটুর যে ভার্বের সঙ্গে যে ইনটু বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে যে ইনটু ব্যবহৃত, তাদের পরিমাণ কিন্তু অত্যন্ত কম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর দেখো ইনটুর আরো তথ্য আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখে নাও ইনটুকে কি বলা হয়। ইংরেজিতে ইনটুকে প্রিপোজিশন তো বলা হয়, বাট ইনটুকে আরো এই ইনটু প্রিপোজিশনটির আরো নাম আছে। সেই নামটা কি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখে নাও। এই ইনটু প্রিপোজিশনের কি নাম আছে বলো তো? একে বলা হয়, ভালো করে দেখে নাও, একে বলা হয় ডাবল, DOUBLE, ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন বলা হয়। ডাবল প্রিপোজিশন কেন বলা হয়? দেখো IN ইন, তার সঙ্গে প্লাস TO2 সমান কি হলো? INTO ইনটু। দেখে নাও তাহলে ইন এবং টু যুক্ত হয়ে কি হয়? ইনটু হয়। তার জন্য এই ইনটুকে কি বলা হয়? ডাবল প্রিপোজিশন। নিশ্চয় বুঝতে পারলে। এখানে দেখো ডাবল প্রিপোজিশন ইনটুকে বলা হয় IN ইন প্লাস TO2 সমান ইনটু, অর্থাৎ ইনটু এই প্রিপোজিশনটা যে গঠিত হয় ইন প্লাস টু, দুটো প্রিপোজিশন নিয়ে গঠিত হয় বলে একে ডাবল প্রিপোজিশন বলা হয়। নিশ্চয় বুঝতে পারলে। এরপর দেখো একে ফেজাল প্রিপোজিশন বলা হয়। ইনটুকে ফেজাল, PHRASAL, ফেজাল প্রিপোজিশন। ফেজাল প্রিপোজিশন বলে। একে ফেজাল প্রিপোজিশন কেন বলে? ইনটুকে ফেজাল প্রিপোজিশন কেন বলা হয়? ইনটুকে ফেজাল প্রিপোজিশন বলা হয় তার কারণ এই ইনটু ফেজাল ভাবে ব্যবহৃত হয়। যেমন ধরো একটা উদাহরণ দিলাম, যেমন ধরো ব্রেক ইনটু, উদাহরণ দিলাম, BREAK ব্রেক, INTO ইনটু, ব্রেক ইনটু। তাহলে ব্রেক ইনটু এটা কি হলো? ফেজাল ভার্ব হয়ে গেল। তাহলে ব্রেক ইনটু এর অর্থ কি হলো না, জোরপূর্বক বা বলপূর্বক প্রবেশ করা, জোরপূর্বক বা বলপূর্বক প্রবেশ করা, ব্রেক ইনটু। বোঝা গেল? তাহলে একে তার জন্য ইনটুকে কি বলা হয়? ইনটুকে বলা হয় ফেজাল প্রিপোজিশন। ফেজাল প্রিপোজিশন অর্থাৎ ফেজাল ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে একে ফেজাল প্রিপোজিশন
বলা হয়। আর কি বলা হয় দেখতে থাকো। এই ইনটুকে আরেকটা প্রিপোজিশন হিসেবে বলা হয়, সেটা হলো কি বলতো, সেটা হলো প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ প্লেস অর্থাৎ স্থান বা জায়গা বোঝায় এমন প্রিপোজিশন হিসাবেও ইনটুকে ব্যবহার করা হয়। স্থান বা জায়গা বোঝায় এমন অর্থেও কিন্তু ইনটুকে ব্যবহার করা হয়। এখন তোমরা জিজ্ঞাসা করবে স্থান বা জায়গা অর্থে ইনটুকে কিভাবে ব্যবহার করা হয়। আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি বললাম ছাগলটি গিয়ে কুয়োর মধ্যে পড়ে গেল, ছাগলটি গিয়ে কুয়োর মধ্যে পড়ে গেল। তো ছাগলটি এক জায়গায় ছিল, অন্য জায়গায় গিয়ে পড়ে গেল। তাহলে দ্য গোট জাম্পড, দ্য গোট হ্যাড ফলেন ইনটু আ ওয়েল, দ্য গোট হ্যাড ফলেন ইনটু আ ওয়েল। সুতরাং কি হলো না, ছাগলটা অন্য জায়গায় ছিল আর সেখান থেকে ছুটে আস্তে আস্তে কি হলো বলো তো, আস্তে আস্তে হয়তো একটা কুয়োর মধ্যে গিয়ে বাই চান্স পড়ে গেল। সুতরাং কি হলো, ডাঙাতে ছিল কুয়োর মধ্যে চলে গেল। তাহলে কি হলো, ডাঙা জায়গা থেকে কুয়োর জায়গার মধ্যে চলে গেল। তাহলে অবস্থার স্থানের পরিবর্তন ঘটলো। তার জন্য কি বলা হয় প্রিপোজিশন অফ প্লেস। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এই যে ইনটু, এই ইনটু কি বলতো, ভালোভাবে মনে রাখবে। ইনটু বিশেষভাবে কি প্রিপোজিশন নামে পরিচিত। এক নাম্বার হচ্ছে ডাবল প্রিপোজিশন নামে পরিচিত, দু নাম্বার হচ্ছে ফেজাল প্রিপোজিশন নামে পরিচিত, এবং তিন নাম্বার হচ্ছে কি না, তিন নাম্বার প্রিপোজিশন অফ প্লেস নামে পরিচিত। কোনটা? ইনটু। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো এবং আরেকটা কথা মাথায় রাখবে, অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু ইনটু ব্যবহার করা হয়। দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু ইনটু ব্যবহার করা হয়। অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে। এখন তোমরা জিজ্ঞাসা করবে অবস্থার পরিবর্তন কি করে হলো। দেখো আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি অবস্থার পরিবর্তন কিভাবে হলো। ধরো আমি বললাম বরফ জলে পরিণত হয়, নিশ্চয় বরফ শক্ত কঠিন জিনিসটা, সেটা কি হয়, ঠান্ডা পেয়ে গেলে কি হয় বলো না, আস্তে আস্তে গরম পেয়ে গেলে কি হয়, ঠান্ডা নয়, গরম পেয়ে গেলে আস্তে আস্তে সেই বরফের খণ্ডটা কি হয় বলো, আস্তে আস্তে গলতে শুরু করে এবং জলে পরিণত হয়। তাহলে কি হলো, তাহলে আমি বলতে পারি, দেখো এখানে উদাহরণটা বলতে পারি যে দ্য আইস melts, MELTS, the ice melts into water, the ice melts into water। দেখে নাও, the ice বরফটা melts into অর্থাৎ গলে যায় into water এবং জলে পরিবর্তিত হয়। তাহলে কি হলো না, বরফ জলে পরিণত হয়। তাহলে আমি বলতে পারি দ্য আইস মেল্টস ইনটু ওয়াটার। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে দেখো এটা কঠিন পদার্থ ছিল, কঠিন পদার্থ থেকে এটা জলে পরিণত হলো। তাহলে কি হলো, এটা কঠিন পদার্থ ছিল, তার থেকে জলে পরিণত হলো। তাহলে তার অবস্থার পরিবর্তন ঘটে গেল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে ইনটুকে প্রয়োগ করতে পারি। আবার ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে বিভাগের ক্ষেত্রেও ইনটুকে কিভাবে তোমাদের ব্যবহার করা দেখাচ্ছি। দেখো এই যে ইনটুকে বিভাগের ক্ষেত্রে যেমন ধরো আমি বললাম, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো আমি বললাম দ্য টেন্স ইজ ডিভাইডেড into three classes। দেখে নাও আমি একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা ভালোভাবে লক্ষ্য করো। এই যে ইনটুকে আমি উদাহরণটা দিলাম যে দ্য টেন্স ইজ ডিভাইডেড, অর্থাৎ টেন্স বা ক্রিয়াকাল বিভক্ত হয়। দ্য টেন্স ইজ ডিভাইডেড ক্রিয়াকাল বিভক্ত হয় ইনটু থ্রি ক্লাসেস, অর্থাৎ তিনটে ভাগে। তাহলে ইজ ডিভাইডেড অর্থাৎ পরিবর্তিত হয় ইনটু থ্রি ক্লাসেস, অর্থাৎ তিনটা ভাগে পরিবর্তিত হয়। অর্থাৎ টেন্সকে আমরা জানি তিন ভাগে ভাগ করে যায়, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, অ্যান্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। সুতরাং নিশ্চয় বোঝা গেল যে ইনটু কিন্তু বিভাগের ক্ষেত্রে, বাংলাতে এই যে বাংলায় বিভাগ অর্থাৎ ভাগ হওয়ার ক্ষেত্রে, ভাগ হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ইনটুকে প্রয়োগ করা হয়। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে ইনটুর ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে ইনটু বসে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ইনের ব্যবহার। দেখে নাও ইনের ব্যবহারটা আমি কিভাবে তোমাদেরকে দেখাবো, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জাস্ট ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পেরে যাবে কিভাবে আমি ইনের ব্যবহার দেখাচ্ছি। দেখো তাহলে ইন আমি কি বললাম না, ইন হচ্ছে কি বললাম না, কোন একটা জিনিস যখন সেই নির্দিষ্ট এলাকার মধ্যে রয়েছে, কোন একটা জিনিস যখন তার নির্দিষ্ট এলাকার মধ্যে রয়েছে, অর্থাৎ এটাকে যদি আমি নির্দিষ্ট এলাকা ধরি, এই নির্দিষ্ট এলাকার মধ্যে যখন এই জিনিসটি থাকে, তখন কিন্তু আমি বলবো, ধরো
এটা আমি ধরলাম একটা বিএ ডবল এর বল, বিএ ডবল এর বল। তাহলে আমি বলতে পারি দেয়ার ইজ এ বল ইন দিস রুম, দেয়ার ইজ এ বল, দেয়ার ইজ এ বল ইন দিস রুম। আমি বলতে পারি আমি বল ধরলাম, বল ফুটবল ধর আমি ধরলাম। তাহলে আমি কি বলতে পারি ইংরেজিতে, দেয়ার ইজ এ বল, আমি বলতে পারি দেয়ার ইজ আ বল ইন there is a ball in this room, there is a ball in this room। এই ঘরের মধ্যে একটি বল রয়েছে, there is a ball in this room আমি বলতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে ইন কি এই নির্দিষ্ট এলাকার মধ্যে বর্তমান থাকতে হবে, তবেই সেই ক্ষেত্রে ইন বসবে। নেক্সট উদাহরণ দেখাচ্ছি, দেখো। এরপর ধরো আমি বললাম যে কোন ক্ষেত্রে ইন বসে। যেমন ধরো আমি বলতে পারি কান্ট্রি, লক্ষ্য করে নাও, COUNTRY কান্ট্রি, কান্ট্রি অর্থে দেশ, দেশের আগে বসে। যেমন ধরো আমি বলতে পারি যে আমি কি বলবো না, আই লিভ ইন ইন্ডিয়া, আমি ভারতবর্ষে বাস করি। তাহলে কি হলো, ইন্ডিয়াটা কি দেশের নাম, তাহলে দেশের নামের পূর্বে কি হয়, দেশের নামের পূর্বে ইন বসে। নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, এরপর ধরো আই লিভ ইন ইন্ডিয়া হলো। এরপর ধরো আমি বললাম স্টেট, রাজ্য, কোন রাজ্যে বাস করি। তাহলে আমি স্টেট বলতে পারি STAT স্টেট, স্টেট মানে কি বলো, স্টেট মানে রাজ্য। তাহলে আমি বলতে পারি আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গে বাস করি। আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, নিশ্চয়ই বুঝতে পারছো, আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গে বাস করি। আমি এটা বলতে পারি। তাহলে আমার দেশের ক্ষেত্রেও ইন বসে, আমার স্টেট বা রাজ্যের ক্ষেত্রেও কিন্তু ইন বসে। আবার দেখো তুমি কোন জেলায় বাস করো, ইন হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ লিভ ইন, তাহলে তুমি এই ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। তাহলে আমি করতে পারি ডিস্ট্রিক্ট অর্থও করতে পারি, DISTRICT ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট অর্থও কি আমি ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি বললাম যে আমার জেলার নাম, আমি বললাম আই লিভ ইন বাঁকুড়া, আই লিভ ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আই লিভ ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দেখে নাও, তাহলে আমি কি আই লিভ ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আমি বাঁকুড়া জেলায় বাস করি। তাহলে আমি জেলার পূর্ব কিন্তু আমি কি করতে পারি, ইন বসাতে পারি। এরপর দেখো নেক্সট আমি উদাহরণ দিচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করে নাও, তাহলে বুঝতে পারবে। এরপর দেখো আমি উদাহরণ দিলাম যে সময় বোঝাতে আমি একটা উদাহরণ দিলাম। দেখো সময় বা টাইম বোঝাতে আমি একটা উদাহরণ দিলাম। সময় বা টাইম বোঝাতে কিরকম সময় বা টাইম বোঝাবো, যেমন ধরো I shall do the work, আমি কাজটি করব। I shall do the work in a week, এক সপ্তাহের মধ্যে। দেখে নাও, in a week অর্থাৎ এক সপ্তাহের মধ্যে। এটা কোন সময় বোঝাচ্ছে, তাহলে I shall do the work in a week, এক সপ্তাহের মধ্যে আমি কাজটা করে দেবো, অর্থাৎ একটা সময় বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। তাহলে সময় বা টাইম অর্থ কিন্তু ইনকে বসানো যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো দেশ গেল, রাজ্য গেল, ডিস্ট্রিক্ট গেল। এরপর শহরের ক্ষেত্রেও ইন বসে। যেমন ধরো আমি বললাম সিটির ক্ষেত্রেও ইন বসাতে পারি আমি। যেমন ধরো আই লিভ ইন এ স্মল সিটি, আমি ছোট্ট শহরে বাস করি। আমরা জানি সিটি অর্থে শহর বা নগর দুটোকে উল্লেখ করা হয়। সবসময় মনে রাখবে, সিটি অর্থে লক্ষ্য করে নাও, CITY সিটি, এই সিটি অর্থে কিন্তু আমরা কি বলি, শহর অথবা নগর, অর্থে আমরা কিন্তু উল্লেখ করে থাকি সিটি অর্থে। তাহলে সিটি অর্থে কিন্তু আমরা শহর বা নগরকেও উল্লেখ করে থাকি। তাহলে আমি বলতে পারি আই লিভ ইন আ স্মল সিটি, আমি ছোট্ট শহরে বা ছোট্ট নগরে বাস করি। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এগুলো হলো। এরপর দেখো আর কোথায় ইনের ব্যবহারটা হয়, আমি জাস্ট তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। আবার ধরো আমি বললাম যে my friend lived in the Himalayan, HIMALAYAN Himalayan foothill, FOOTHILLS foothills। তাহলে my friend lived in the Himalayan foothills, আমার বন্ধু হিমালয়ের পাদদেশ অঞ্চলে বসবাস করত। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, লিভড ইন দ্য হিমালয়ান ফুটিল, অর্থাৎ লিভড বাস করতো, ইন দ্য হিমালয়ান, কোথায় বাস করতো, ইন দ্য হিমালয়ান ফুটিল অর্থাৎ হিমালয়ের পাদদেশ অঞ্চলে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমি একটা স্থান বা জায়গা অর্থে কোথায় বাস করতো না হিমালয়ের পাদদেশ অঞ্চলে। সুতরাং আমি এখানে স্থান বা জায়গা অর্থে বুঝিয়ে গেল। তাহলে এখানেও কিন্তু আমি ইনটাকে প্রয়োগ করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো।
আবার ধরো আমি বলতে পারি, আবার স্থান বা জায়গা অর্থে বলতে পারি, যেমন ধরো স্থান বা জায়গা অর্থে আমি একটা উদাহরণ দিলাম যে I swim in the river daily. আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটি। আই সুইম আমি সাঁতার কাটি ইন দ্য রিভার, কোথায়? ইন দ্য রিভার নদীতে, কখন, কেমন সময়? ডেইলি প্রত্যহ। তাহলে কি হলো? ইন দ্য রিভার। তাহলে ইন দ্য রিভার কি বোঝালো বলো? ইন দ্য রিভার স্থান বা জায়গা বোঝালো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে এই ক্ষেত্রে কি বোঝালো? ইনটা কিন্তু স্থানের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, নিশ্চয়ই বুঝতে পারলে। আবার ধরো কোনো একটা বড় নদী, যেমন ধরো গঙ্গা নদী, যমুনা নদী, এটা আমি বলতে পারি যে, যেমন ধরো আমি বললাম the man was found সরি, এটা একটু চেঞ্জ করতে হবে, সরি। দ্য ডেড ম্যান, DEADMAN, the dead man was found in Yamuna river. দেখে নাও, দ্য ডেড ম্যান ওয়াজ ফাউন্ড, মৃত মানুষকে দেখতে পাওয়া গিয়েছিল ইন যমুনা রিভার, অর্থাৎ যমুনা নদীতে। তা যমুনাটা কি? একটা বিখ্যাত নদী। গঙ্গা, যমুনা, সরস্বতী, এগুলো কি বলতো? বিখ্যাত নদী। তার পূর্বে কিন্তু আমি ইনটা ব্যবহার করতে পারি, বাট ইনটা তার পূর্বে ব্যবহার করলে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবে, ইন যমুনা রিভার, যমুনা নদীতে। তাহলে ইন যমুনা হলো বটে, কিন্তু আমি ভালোভাবে বুঝে নাও যে ইন যমুনা রিভারটাকে ধরলে এটাও কিন্তু ভালো করে বোঝো, যমুনা নদী অর্থাৎ একটা স্থানকেই কিন্তু নির্দেশ করা হচ্ছে যমুনা নদীতে। কিন্তু যমুনা নদীর কোনো একটা অংশে সেই মৃত মানুষটিকে দেখতে পাওয়া গিয়েছিল, তাহলেও কিন্তু সেটা আমরা বলতে পারি যে সেটাও কিন্তু যমুনা নদী বোঝালেও যমুনা নদীর কোনো একটা নির্দিষ্ট স্থানকেও কিন্তু বোঝানো হচ্ছে। সুতরাং এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যমুনা নদীর পূর্বে ইন বসে, বাট এর ক্ষেত্রে কিন্তু আবার একটা স্থানকেও নির্দেশ করা হচ্ছে। জাস্ট আমি এই বিষয়টা তোমাদেরকে বলতে চাইছি, ব্যাপারটা বুঝে নাও। নেক্সট ধরো আমি আবার বললাম এক সপ্তাহের মধ্যে সময় বোঝাচ্ছে, তাহলে এক মাসের মধ্যে ধরো, তাহলে ইন আ মান্থ অর্থাৎ ইন আ মান্থ মানে এক মাসের মধ্যে। তাহলে এক মাসের মধ্যে মানে কি বলো? এটা একটা সময়কে নির্দেশ করছে ইন এ মান্থ। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমি ইনের ব্যবহার করতে পারি, কিন্তু এটাকে একসঙ্গে ফ্রেজের আকারে ধরে নিতে হবে। ইন আ মান্থ অর্থাৎ এক সময়ের মধ্যে, টাইম ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো চলে আসবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে আবার ধরো বললাম যে ছেলেটি কোন একটা বিষয় সম্পর্কে ইনকে ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করব না? কোন একটা বিষয় সম্পর্কে, যেমন ধরো আমি বললাম ছেলেটি অঙ্কে কাঁচা, তাহলে কি বলবে? দ্য বয় ইজ উইক ইন ম্যাথ। দ্য বয় ইজ উইক ইন ম্যাথ, অর্থাৎ বালকটি ইজ উইক হয় কাঁচা, কিসে? না ইন ম্যাথ, বিষয়। তাহলে ম্যাথটা কি? একটা সাবজেক্টের নাম, একটা বিষয়ের নাম। তাহলে কি হলো না বিষয় ইন ম্যাথ, সাবজেক্ট বা বিষয়ের পূর্বে কিন্তু ইনকে প্রয়োগ করা হয়, দ্য বয় ইজ উইক ইন ম্যাথ। সুতরাং এখানে ম্যাথটা সাবজেক্ট এবং সাবজেক্ট বা বিষয় সম্পর্কে বলা হচ্ছে, তার পূর্বে দেখো ইনকে প্রয়োগ করা হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এইভাবে কিন্তু ইনের ব্যবহার আমরা সাধারণত বাক্যের মধ্যে করে থাকি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর দেখো ইন সম্পর্কে কয়েকটা ইন সম্পর্কে আরো কিছু তথ্য রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখতে থাকো। দেখো আমরা কিন্তু ইনকে কি বলবো? দেখো এই যে ইন, এই প্রিপোজিশনটাকে আমরা কি বলবো? এক নাম্বার বলবো সিম্পল প্রিপোজিশন, SIMPLE, সিম্পল প্রিপোজিশন, PREPOSITION, সিম্পল প্রিপোজিশন। এখানে দু নাম্বার আমি কি বলবো? প্রিপোজিশন অফ প্লেস, PREPOSITION, প্রিপোজিশন ওয়েব অফ প্লেস, PLAC, প্রিপোজিশন অফ প্লেস। অর্থাৎ ইন প্রিপোজিশনটা স্থান বা জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার এখানে আমি কি বলবো? প্রিপোজিশন অফ টাইম, PREPOSITION, প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ সময় বোঝাতেও ইনকে প্রয়োগ করা হয়। তাহলে আমরা বলতেই পারি প্রিপোজিশন অফ টাইম। নেক্সট আমরা কি বলবো না? নেক্সট আমরা বলবো সিম্পল প্রিপোজিশন হতে পারে, প্রিপোজিশন অফ প্লেস হতে পারে, প্রিপোজিশন অফ টাইম হতে পারে, আবার কি হতে পারে? ফেজাল প্রিপোজিশন হতে পারে,
PHRASAL ফ্রেজাল প্রিপোজিশন, PREPO SITION ফ্রেজাল প্রিপোজিশন, অর্থাৎ ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও ইন ব্যবহৃত হতে পারে। সুতরাং যেহেতু ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়, সুতরাং তাকে আমরা কি বলবো? ফ্রেজাল প্রিপোজিশন। আবার কি বলবো না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রেও কিন্তু এটাকে প্রয়োগ করা হয়। APPROPRIAT অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, PREPO SITION অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ক্ষেত্রেও কিন্তু এর প্রয়োগ করা হয়। তাহলে কি হলো না আমরা এই যে এই ইন প্রিপোজিশনটাকে কি বলতে পারি? সিম্পল। আমরা বলতে পারি ইন প্রিপোজিশনকে সিম্পল প্রিপোজিশন, আবার বলতে পারি প্রিপোজিশন অফ প্লেস, আবার বলতে পারি প্রিপোজিশন অফ টাইম, আবার বলতে পারি ফ্রেজাল প্রিপোজিশন। আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ব্যবহৃত হয় এমন একটি প্রিপোজিশন হিসাবেও আমরা ইনকে ব্যবহার করতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে ইন এবং ইনটুর বিশেষ পার্থক্য কি, বা ইন এবং ইনটুর মধ্যে তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্থক্য কি। আমি আরেকবার বলে দিই, ইন হলো কোনো একটা জিনিস যখন ভেতরে বর্তমান থাকে, ভেতরে অলরেডি বর্তমান থাকে, তখন সেখানে ইন হয়। কিন্তু কোনো একটা জিনিস যখন বাইরে থেকে ভেতরে আসে, তখন সেই ক্ষেত্রে কিন্তু ইনটু ব্যবহার করা হয়। ভালো করে বুঝে নাও, বাইরে থেকে ভেতরে এলে ইনটু হয়, আর সেই নির্দিষ্ট এলাকার মধ্যে ইতিমধ্যে থাকা অর্থে সেখানে ইনকে প্রয়োগ করা হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে আজকের যে ক্লাসটা আমি করলাম, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইন অ্যান্ড ইনটু, নিশ্চয়ই এই সম্পর্কে যে তথ্যটা দিলাম আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবে। যাই হোক, আজকের ক্লাসটি যদি আমার ভালো লাগে, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না। এবং তোমরা যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা আসছো আমার চ্যানেলে এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করো, কারণ আমি এই ধরনের ইংরেজি গ্রামারের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি। যাই হোক, তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।